বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আর ইষ্টপ্রাণ দাদা ভক্তিমতী মায়েদের আনন্দিত জয়গুরু। এবং আপনারা আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আরও চেষ্টা করব আপনাদেরকে শেয়ার করতে নানা রকমের ঠাকুরের সেই কথা বাণী। তো এখানে আচার্য সান্নিধ্যে একটি প্রসঙ্গ তুলে আচার্য বলছেন, শরীর মন দুইটাই কাদায় পড়েছে, তখন অন্তত মনটাকে কাদা থেকে মুক্ত করি, তাহলে দেখা যাবে শরীরও কাদামুক্ত হচ্ছে। এই প্রসঙ্গে একসময় ডিব্রুগড়ে থাকাকালীন সিসি দাদার প্রচণ্ড কিডনি ব্যথা। ডাক্তার ইন্দ্রেশ্বর দত্তদা চিকিৎসা করছেন। এমন সময় কয়েকজন গুরুভাতা তাদের নিবেদন নিয়ে হাজির হলে তিনি নির্বিবাদে শান্তভাবে তাদের সাথে কথা বললেন। আবার তারা ফিরে যাওয়া মাত্র কাটা পাঠার মতো ব্যথায় ছটফট করতে লাগলেন। ডাক্তার ইন্দ্রনাথের প্রশ্ন, এটা কি করে সম্ভব? শিশু দাদা উত্তর দিয়েছিলেন, ওরা আমার ব্যথা দেখতে আসে নাই। কয়েক মাস আগে আচার্যদেব কোমরের ব্যথায় কাবু, বাথরুম থেকে আসতে পারছেন না, বেন্ড হয়ে আছেন। আধ ঘন্টা পর সময় নিয়ে কোনো রকমে ঘরে এসে ডক্টর সুধারঞ্জন দেবনাথকে খবর দিলে তিনি ব্যথার কমানো ওষুধ দেন এবং বলেন, ইঞ্জেকশন দেওয়া ঠিক হবে না। কিন্তু আচার্য বললেন, জল শক্তি বিষয়ক প্রতিমন্ত্রী বিশেশ্বর টুডু আসার কথা, তার সাথে দেখা করে আমাকে একটা কথা বলতে হবেই, তুই দে ইঞ্জেকশন। এভাবে ব্যথাকে সহনের মতন করে ওনার সাথে আলাপ করে তাকে গঙ্গা দারোয়ার প্রজেক্ট নিয়ে উদ্বোধন করেন। তাকে বললেন, আপনি ক্যাবিনেট থাকতে থাকতে অন্তত এই প্রজেক্টে সই করিয়ে দেন, এটা করে দেন, আপনার মূর্তি আমি বানিয়ে দেব। সেভাবে কাজে এগিয়ে একটি টিম এসে ফিল্ড দেখে মাসখানেক ধরে পরিকল্পনা করে গেছেন। এমনকি স্থানীয় এমপি নিশিকান্ত দুবে ক্যাবিনেট বিষয়টি উত্থাপনও করেন। কিন্তু কাহিনীটি ব্যক্ত করে বলছেন, এতদূর কাজটা এগিয়েছে। তিনি আমাদের প্রতি বলছেন, কাজের মধ্যে থাকলে শরীর সুস্থ হয়ে ওঠে। যেমন বউর দিকে খেয়াল না দিলে সে বাপের বাড়ি যাওয়ার ব্যবস্থা করে, এই ক্ষেত্রে তাই হয়। রোগটা আমল না দিলে সেও সরে যায়। আরেকবার আচার্য সান্নিধ্যের মধ্যেই 10 মাঘ 1430 বৃহস্পতিবার 25/1/2024 পাতে পার্থনাথ আচার্যদেব বড়মান নাটমণ্ডপে বসে আছেন। আমাদের মধ্যে নানা আলোচনা করছেন। তো কথায় কথায় বলছেন, আমাদের ম্যাচিউর হতে হবে, নতুবা এই উৎসবে সৎসঙ্গ অনুষ্ঠান, ইষ্টভীতি, প্রার্থনা সব একটা মেকানিক্যাল ব্যাপার হয়ে দাঁড়ায়। আর হিউম্যান এর ইমেচুরিটি কখনো ঠাকুরকে বুঝতে দেবে না। ইমেচুরিটি থিঙ্কিং প্রসেসটা মানুষকে বুঝতে দেবে না। একজন আমার সাথে অন্যায় আচরণ করলো, তার সাথে আমার কীরকম আচরণ করতে হবে। কেউ অন্যায় আচরণ করলো, সেটা তার ব্যাপার, তার বোধ অনুযায়ী সে করেছে। আমার ব্যাপার হচ্ছে আমি কেন তাকে জয় করতে পারলাম না, এই দিক দিয়ে আমার কি ঘাটতি হলো, কি করণীয় থাকলো, সেটা হচ্ছে আমার ব্যাপার। আমি এই দিক দিয়ে ভাবি, আর এই ভাবনাটাই সবার মধ্যে চালাতে হবে। গল্পটাকে পুরো আমার দিকে টেনে আনতে হবে। প্রেমে সবসময় তুমি, তোমার স্বস্তি শান্তি কিসে বজায় থাকে, তুমি প্রধান, আমি গৌণ। আমার কি করার ছিল তা নিয়ে ভাবা। ছেলে কিছু অন্যায় করলো, তাকে এটা না বলা যে তুই এটা করলি, রাগত কণ্ঠে তাকে বলা, নরম কণ্ঠে, তুই এটা করায় আমার খারাপ লাগলো, আমার ভালো লাগলো না, এই করলে আমার ভালো লাগতো। কাছে বসা ডক্টর স্বপনদা বিশ্বাসের প্রতি বলছেন, একটা লেখা কালকে আমি পড়লাম, সেটা আমি কালকে এক দম্পতিকে বললাম, বুঝলেন স্বপনদা। তারপর বলছেন, যতক্ষণ দুজনের মধ্যে প্রেমের কথা, তখন তুমি তুমিতে বিভোর, আর যেই অহংকারের আসবে সেই ঝগড়া আমি আমি শুরু হয়ে যায়। কাছে বসা মহেন্দ্র সিং তাকে তীক্ষ্ণ স্বরে বলছেন, মহেন্দ্রকে বলার সময় আমি বলবো না তুই এইটা করেছিস, তাতে আমি প্রধান হয়ে যাব, বলবো মোলায়েম স্বরে, দেখ এটা করাতে আমার মন খারাপ হয়েছে। স্বপনদাকে তাহলে দেখবেন যে ঝগড়াটা আর এগোবে না, দাম্পত্য জীবনে আগুন লাগবে না। বাপিদা, আশিস বসু অভিনব আইডিয়া।
বললেন, আচার্যদেব, যতক্ষণ তোমার মধ্যে ভালোবাসার প্রকাশ পাবে ততক্ষণ তুমি, আর যেই দেখবে তোমার উষ্ণতা, রাগ, অভিমান হয়ে গেছে, তখন বলা উচিত তোমার এই ব্যাপারটা আমার এই হয়েছে। কথার ডাইরেকশনটা বদলেই যে কোনো ঝগড়া বিবাদ আগে তো চলবে না, বরং গ্রহণশীলতাও হারাবে। কেননা আমি বলেছি তার দৃষ্টিকোণটা দেখার জন্য আমার এই খারাপ লাগা এসেছে, মন খারাপ হয়েছে, ভালো লাগলো না। এই যে আমি কে নিয়ে এলাম, তখন তাকে ভাববার স্পেস দিলাম যে আমি কেন এটা করেছি, কোন দৃষ্টিতে, সেটা খুঁজে পাবে। কারণ ঝগড়ার মধ্যে সবসময় যদি জয়ের আকাঙ্ক্ষা থাকে, তাহলে আমার দৃষ্টিকোণটাই পাবো। আর যদি আমি আপনার কাছে হার স্বীকার করে নিই সাময়িক, তাহলে আপনার দৃষ্টিকোণটাকে আমি দেখতে পাবো, নতুন একটা দৃষ্টিকোণ আর আমি দেখতে পাবো, তাই না? আমি ঠাকুর ধরেছি, জীবনটা যদি আবদ্ধর মতন চালাই, তাহলে কি হলো? ইষ্টবৃত্তি করতে হয় করছি, দীক্ষাপথে কাজে যেতে হয় যাচ্ছি, মন্দিরে যেতে হয় যাচ্ছি, উৎসবে যেতে হয় যাচ্ছি, কত অমৃতবিন্দু এইরকম ছড়িয়ে ছিটিয়ে আছে ঠাকুরের মধ্যে। আমি এইটা দেখছি আর ঠাউর করতে পারছি না। কালকে একজনকে বলেছি, ভাই তুমি যে এখানে বসেছিলে, তুমি যে সমস্যার কথাগুলো বলছো, এতক্ষণ যে কতগুলো লোকের কথা হলো, তুমি সেসব শোনোনি? তুমি কি বলবে? সেটা ভেবে অস্থির ছিলে। তুমি তো শুনে শুনে তোমার সমস্যার সমাধান পেয়ে যেতে, তোমার বলার প্রয়োজন হতো না, তোমার ব্যাগ ভর্তি হয়ে যেত। একটি চুটকির গল্প বললেন, পান্ডারা অনেক সময় বাজারে গিয়ে সবজির দর করতে গিয়ে একটা করে পটল ঝোলাতে ভরে, আর সারা বাজার ঘুরে ঘুরে থলি ভর্তি পটল বিনে পয়সায় হয়ে যেত। আমি একবার ঘোড়া মারার প্যারার দর করতে গিয়ে কয়েকটা প্যারা খেয়েছিলাম। গল্পটি সহসে বলতে গিয়ে বলছেন, মানুষকে খুশি করা নিয়ে কথা। অপর গল্প বলছেন, কলকাতায় বৃষ্টির দিনে কজন মিলে টিকিট কেটে হলে ঢুকে সিনেমা দেখতে বসেছি। কিছুক্ষণ দেখে বেরিয়ে আসি, ততক্ষণে বৃষ্টি থেমেছে। সে সময় একজন কিছু চাইতেই আমি তাকে ওই টিকিটটা ধরিয়ে দিতে সে খুশি। ড্রাইভের দিয়ে হলে ঢুকে গেল সিনেমা দেখতে। একবার কলকাতার রাস্তায় কয়েকটা বাচ্চা ধরেছে, ভিক্ষা চায় তারা, কাছে খুচরো নেই, টাকা দেওয়ার ইচ্ছা নেই। ফুচকাওয়ালা ছিল কাছে, তাকে বললাম সবাইকে ফুচকা খাওয়া, খেলো, আনন্দ করলো তারা। পরে একটা প্রসঙ্গে স্বপন দা প্রমুখের প্রতি বলছেন, আমার ভাইয়েরা কারো বিয়েতে নিমন্ত্রণ কার্ড করা হয়নি। আমার বিয়েতে কার্ড করা বিষয়ে কথা হচ্ছিল, কার নামে হবে। তখন একজনের নাম করে বলল, ওনার নামে কার্ড হবে। আমি তো শুনে সরাসরি বললাম, ওনার নামে কার্ড হলে আমি বিয়ে করব না, হলে বাবা শেষে দাদার নামে হবে। তখন আর কার্ড হলো না, আমার সোজা কথা সোজা। তাতে তো কি মনে করলো আমি দেখতে যাই না? আমার ছেলের বিয়ে, আমাকে বলতে হলো এই রকম বিয়ে, তুমি যাবে? আমি বললাম, আমি এই বিয়েতে নাই, কারণ এই বিয়েটা বিধান মতন হচ্ছে না। যেখানে বিধান লঙ্ঘিত হচ্ছে সেখানে আমি কেন থাকব? একদিন সন্ধ্যায় ফিলান্থ্রপি সংরক্ষিত মণ্ডপে আচার্যদেব এক যুবকের পরিবেশ সংঘাত বিষয় সম্পর্কে জবাব দিতে গিয়ে বলছেন, তার মানে আমি তাকে জয় করতে পারিনি, তাই নয় কি? কালকে একজন প্রবীণ মানুষ ঠাকুরের ঋত্বিক এখানে একজন সম্পর্কে বলছে, অভিযোগ জানাচ্ছে। আমি তাকে বললাম, আপনি আপনার পরাজয়ের গল্পটা বলছেন আমার কাছে, সে লোকটা আপনার সাথে খারাপ ব্যবহার করলো, তাকে কি করে জয় করা যায় সেটা করে আপনি বলতে পারতেন তো। ও আমাকে খারাপ লাগা দিয়েছিল, আমি 7 দিন ধরে লেগে ওর সাথে ভাব করে নিয়েছি। এটা হচ্ছে জেতার কাহিনী। যুবকটি বুঝেছি, কারো অন্যায়ের পরিবর্তে তুই যদি অন্যায় করলি, তাহলে তোর মনটাই তো স্থির নেই। একজনের সমাধি হচ্ছে অনর্গল, তিনি কথা বলছেন মঙ্গলের কথা। যেইটুক আমাদের জ্ঞান বুদ্ধি ভাষার সীমা, সেই দিয়ে আমরা লিখছি। কি লেখা চলছে? পুণ্যপতি নাম শুনেছিস? এইটা সমাধি। দেখি তো, কয়লা জ্বালানোর অঙ্গার দিয়ে চিপে ধরেছি, কাঁটা দিয়ে আঙ্গুলের ফাঁকে ফাঁকে ঢোকাচ্ছে, আর প্রত্যেকটা রোম খুব উপরে উপরে দেখছে যে
করে কিনা চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দিচ্ছে দেখার জন্য। পৈশাচিক অত্যাচার, তার দেহকে ঘিরে পৈশাচিক অত্যাচার চলেছে। একটা মানুষকে মুর্মু মারার প্রতিক্রিয়া চলছে। কী তাণ্ডব চলেছে মানুষকে বোঝানো যাবে না। দিনের পর দিন এইসব করেছি, তাকে কি বলি? আজকে পরম প্রেমময় এই জগতে এসেছেন, তার কিন্তু কারো প্রতি কোনো অসূয়া নাই, তিনি প্রেম বিতরণ করতে। আর তুই ভাইটিকে বলছিস তুই পরম পিতার সন্তান, আর তুই পাশে ঋত্বিকের আবর্জনাতে পাল্টে যাচ্ছিস। তাহলে তুই প্রমাণ দে আমি ঠাকুরের সন্তান, তবেই বীর পুরুষ। যা, কখনো হারাবি না। হারা মানুষ দেখলেই আমার বিরক্ত লাগে, বুঝেছিস? আমি হারতে ভালোবাসি না। আচার্য বলছিলেন, খুব সুন্দর গুরুতত্ত্ব জ্ঞানের কথা বললেন। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এখানে রাখি।